বন্ধুরা, ভোরের হালকা ঠান্ডায় রেলওয়ে স্টেশনে কুয়াশার নিবিড় পর্দা ছেয়েছিল। বাতাসে চায়ের সুবাস আর ট্রেনের হুইসেলের আওয়াজ এক প্রতিধ্বনি সৃষ্টি করছিল। প্ল্যাটফর্ম নম্বর ১-এর কাছে একটি ছোট ঠেলার পাশে প্রিয়া চায়ের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তার চেহারা সাদাসিধা হলেও চোখে ছিল এক অদ্ভুত দ্যুতি। সে চা বিক্রি করছিল, কিন্তু তার গল্প শুধু চা বিক্রির ছিল না। এটি ছিল এমন এক নারীর গল্প যে ভেঙে যাওয়া সত্ত্বেও নিজেকে গুছিয়ে নিল এবং একটি অচেনা স্টেশনকে নিজের শক্তির সাক্ষী বানাল। প্রিয়ার জীবন এমনটি কখনো ছিল না। ১০ বছর আগে যখন তার স্বামী বিজয় বিদেশে গিয়েছিল, তখন তার দুনিয়া স্বপ্ন আর ওয়াদায় পরিপূর্ণ ছিল। কিন্তু আজ সেই স্টেশনে সে চা বিক্রি করছিল। প্রতিদিন সকালে সে তার ছোট ঠেলায় চা ফোটাত, যাত্রীদেরকে হাসি মুখে চা দিত আর পাশে বসা বাচ্চাদের স্লেটে অক্ষর শেখাত। কিন্তু সেদিন সকালে কিছু অন্যরকম ছিল। বাতাসে অস্থিরতা ছিল আর প্রিয়ার মনে ছিল এক অজানা ভয়। প্ল্যাটফর্ম নম্বর ১-এ কলকাতা মেলের লম্বা হুইসেল বাজল। ট্রেন থামল এবং যাত্রীদের ভিড় নামতে লাগল। কেউ ছুটছিল, কেউ ক্লান্তিতে মালপত্র টানছিল। কিন্তু প্রিয়ার দৃষ্টি একটি লোকের উপর আটকে গেল। হালকা দাড়ি, চেহারায় ক্লান্তি আর চোখে কিছু খুঁজে বেড়ানোর অস্থিরতা। সে ছিল বিজয়। সেই বিজয় যে কখনো প্রিয়াকে তার স্ত্রী বানিয়েছিল, ৭ পাকে বাধা পড়েছিল আর তারপর বিদেশে গিয়ে ফিরে আসার ওয়াদা করে গায়েব হয়ে গিয়েছিল। প্রিয়ার নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল। তার হাতে চায়ের গ্লাস কাঁপতে লাগল। সময় যেন থমকে গেল। তার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। সেই দিন যখন বিজয় তাকে বিদায় জানিয়েছিল, সেই রাত যখন সে শেষবারের মতো বিজয়ের কণ্ঠস্বর শুনেছিল, এবং তারপর সেই বছর যখন তার জীবন ভেঙে গিয়েছিল। কিন্তু আজকের প্রিয়া আর সেই আগের প্রিয়া ছিল না। সে এখন শুধু কারো স্ত্রী ছিল না, সে ছিল স্টেশনের চা বালি দিদি, বাচ্চাদের ম্যাডাম এবং নিজের শক্তির এক উদাহরণ। প্রিয়া আর বিজয়ের বিয়ের ৩ বছর হয়েছিল। গ্রামের সাদাসিধে জীবনে তাদের সংসার শুরু হয়েছিল। বিজয় একজন পরিশ্রমী ছেলে ছিল, কিন্তু তার চোখে বড় স্বপ্ন ছিল। গ্রামের সংকীর্ণ গলি এবং ছোটখাটো চাকরি তাকে বেঁধে রাখতে পারছিল না। সে কিছু বড় করতে চেয়েছিল। একদিন সে প্রিয়াকে বলল, প্রিয়া, মাত্র ২ বছর আমি বিদেশ যাব, টাকা কামাবো আর তারপর ফিরে এসে নিজের দোকান খুলব। তোমার কখনো কোনো কিছুর কমতি হবে না। প্রিয়া তার কথায় ভরসা করল। তার ভালোবাসা ছিল খাঁটি আর তার প্রত্যাশা ছিল গভীর। বিজয় একজন এজেন্টের মাধ্যমে কাগজপত্র তৈরি করল এবং সিঙ্গাপুর চলে গেল। যাওয়ার সময় সে প্রিয়াকে জড়িয়ে ধরল এবং ওয়ালা করল, আমি তাড়াতাড়ি ফিরব, তুমি অপেক্ষা করো। প্রিয়া হেসে মাথা নাড়াল এবং তার চোখে স্বপ্ন ঝলমল করছিল। শুরুতে সব ঠিকঠাক চলছিল। বিজয় প্রতি মাসে টাকা পাঠাত, ফোন কল নিয়মিত আসত। প্রিয়ার চোখ মোবাইল স্ক্রিনে লেগে থাকত। প্রতিটি রিংটোনে তার হৃদস্পন্দন বেড়ে যেত। সে শ্বশুর বাড়িতে ছিল, যেখানে শাশুড়ি শ্বশুরেরও বিজয়ের পাঠানো টাকা নিয়ে কোনো অভিযোগ ছিল না। প্রিয়া দিনরাত বিজয়ের কথা ভাবত এবং তার কলের জন্য অপেক্ষা করত। কিন্তু সময় মোড় নিল। ৩য় বছরের পর বিজয়ের কলগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। প্রথমে প্রিয়া ভাবল হয়তো নেটওয়ার্কের সমস্যা হবে। ১ সপ্তাহ কাটল, তারপর ২ সপ্তাহ, তারপর মাস। এখন দুশ্চিন্তা ভয়ে পরিণত হতে শুরু করল। সে এজেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু সেও গায়েব ছিল। শাশুড়ি খোঁটা দিলেন, মনে হয় সে আমাদের ভুলে গেছে। এখন যখন টাকা কামাচ্ছে, তখন গ্রামের বউকে আর কার মনে রাখে। দেওরও তাচ্ছিল্য করল, হয়তো সে অন্য কাউকে খুঁজে পেয়েছে। প্রিয়া চুপ করে রইল। তার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু বিজয়ের ওপর তার ভরসা ছিল। সে ভাবত, বিজয় এমন করতে পারে না, নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার এখন পাল্টাতে শুরু করল। সময় মতো খাবার জুটত না। খোঁটা আর অপবাদ প্রতিদিনের অংশ হয়ে গেল। শাশুড়ি একদিন স্পষ্ট বলে দিলেন, তুই এখন এই বাড়ির বোঝা। যখন তোর স্বামী ফিরছে না, তখন তুই এখানে কেন আছিস? যা, তোর বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি, সেই ঘর যা বাবার মৃত্যুর পর তছনছ হয়ে গিয়েছিল, যেখানে মা এখন কোনো আত্মীয়ের কাছে আশ্রয় নিয়েছিল। প্রিয়া কোথায় যেত? কিন্তু একদিন যখন সে উঠোনে জল ভরছিল, দেওরের কুদৃষ্টি তাকে আরও ভেঙে দিল। সে প্রতিবাদ করল, তো শাশুড়ি উল্টো তাকেই দোষী ঠাহর করলেন। তুই সবাইকে উস্কাস, আমাদের বদনাম করছিস, বেরিয়ে যায় এই বাড়ি থেকে। প্রিয়ার মন ভেঙে গেল। সে নিঃশব্দে একটি ব্যাগ নিল। তাতে ছিল ২ জোড়া কাপড়, বিজয়ের পুরনো চিঠি আর তাদের বিয়ের একটি ছবি। কোনো রকম শব্দ না করে সে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল, যেখানে তার জন্য আর কোনো জায়গা ছিল না। বাইরের দুনিয়া ছিল অচেনা, ভীতিকর,
কিন্তু প্রিয়ার ভেতরে একটি আগুন জ্বলছিল, বেঁচে থাকার এবং নিজেকে প্রমাণ করার। সে সরাসরি রেলওয়ে স্টেশনে পৌঁছাল, হয়তো এই কারণেই, কারণ এখানেই বিজয় তাকে শেষবার বিদায় জানিয়েছিল। এখানেই সে ওয়াদা করেছিল নিশ্চয়ই ফিরব। স্টেশন এখন তার জন্য অপেক্ষা এবং আশার প্রতীক হয়ে গেল। সেখানে সে দেখল যে অনেক ছোটখাটো দোকানি চা আর পাকোড়া বিক্রি করে জীবন ধারণ করছে। প্রিয়ার কাছে না টাকা ছিল না অভিজ্ঞতা, কিন্তু তার কাছে ছিল আত্মসম্মান আর বাঁচার জেদ। সে একজন বয়স্ক মহিলাকে দেখল, যিনি স্টেশনের কোণে একটি ছোট চায়ের স্টল চালাতেন। প্রিয়া তার কাছে গেল এবং বলল, আমার একটি কাজ চাই, যে কোনো কাজ। বুড়ো মহিলা, যার নাম নমিতা ছিল, তাকে ওপর থেকে নিচে অবধি দেখলেন। তার চোখে বোঝাপড়া ছিল, তিনি বুঝে গেলেন যে এই মহিলা ভেঙেছে কিন্তু হার মানেনি। নমিতা বললেন, কাল সকালে এসো, বাসন ধুতে হবে আর চা দিতে হবে। প্রিয়া মাথা নাড়াল। সেই রাতে সে স্টেশনের একটি বেঞ্চে কাটাল, কিন্তু প্রথমবারের মতো তার ঘুম এলো, খোটা ছাড়া, ভয় ছাড়া। পরের দিন থেকে তার নতুন জীবন শুরু হলো। চা বানানো, বাসন মাজা, যাত্রীদের সাথে কথা বলা, সব কিছুই নতুন ছিল, কঠিন ছিল, কিন্তু আত্মসম্মানের উত্তাপে তার সমস্ত ক্ষত ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। প্রিয়ার চোখে তখনও বিজয়ের ছবি ছিল, কিন্তু এখন সেই ছবি তাকে আটকাচ্ছিল না। সে তার নতুন পরিচয় তৈরি করছিল। ধীরে ধীরে স্টেশনের লোকজন তাকে চিনতে শুরু করল। বাচ্চারা তাকে চাওয়ালি দিদি বলতে লাগল। তার কঠোর পরিশ্রম আর সততা তাকে বিশেষ করে তুলল। একদিন এক রিকশাওয়ালা বলল, দিদি, আজকের চায়ে তো শান্তি মিশে আছে। প্রিয়ার মুখে হালকা হাসি ফুটল। অনেকদিন পর তার মনে হলো যে সেও কিছু করতে পারে। সে এখন শুধু চাওয়ালি ছিল না, সে ছিল স্টেশনের রানী। প্রিয়া এখন প্রতিদিন ভোরে 5টায় উঠত। নমিতা আম্মা তাকে চা বানানো শেখালেন, টাকা নেওয়া শেখালেন এবং সবচেয়ে বড় কথা, লোকেদের সাথে ভয় না পেয়ে কথা বলা শেখালেন। প্রথমে প্রিয়ায় জড়তা হতো। গ্রামের বউ, যে কখনো ঘরের বাইরে বেরোয়নি, এখন স্টেশনে চা বিক্রি করছিল। লোকজন ফিসফিস করে বলতো, এ দেখো, চা বিক্রি করছে। কিন্তু প্রিয়া মনস্থির করে নিয়েছিল, এখন কারো চোখ তার পরিচয় তৈরি করবে না, তার পরিশ্রম তৈরি করবে। নমিতা আম্মা একদিন আদর করে বললেন, বেটি, লোকে কি বলে তা দেখো না। যারা কষ্ট সহ্য করেছে তারাই অন্যের কষ্ট বোঝে, বাকি দুনিয়া তো দর্শক। এই কথাগুলো প্রিয়াকে সাহস দিল। কিছু সপ্তাহের মধ্যে সে চা বানানো শিখে গেল। তার হাত এত পরিচ্ছন্ন ছিল যে লোকজন তার চায়ের প্রশংসা করতে লাগল। দিদি, আপনার চা তো জাদু, একজন যাত্রী বলল। প্রিয়া শুধু হাসল। একদিন নমিতা আমরা বললেন, বেটি, এখন তুই তোর নিজের দোকান খোল। আমি বুড়ো হয়ে গেছি, তুই আমার চাওয়ালি বেটি হয়ে যা। এই কথাগুলো প্রিয়ার জন্য আশীর্বাদ ছিল। সে স্টেশন মাস্টারের সাথে কথা বলল। প্রথমে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তার সততা এবং ব্যবহার সবার মন জয় করে নিল। কিছু সপ্তাহ পর প্ল্যাটফর্ম নম্বর 1-এ একটি ছোট ঠেলা দেখা যেতে লাগল। তাতে লেখা ছিল, স্টেশন কি চাওয়ালি দিদি। প্রিয়ার পরিচয় এখন তৈরি হতে শুরু করেছিল, কিন্তু সে শুধু চা বিক্রির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখল না। প্রতিদিন সন্ধ্যায় সে স্টেশনে ঘোরাঘুরি করা বাচ্চাদেরকে নিজের কাছে বসিয়ে পড়াত। একটি ভাঙা স্লেট আর চকের টুকরো দিয়ে সে শিক্ষার ছোট একটি প্রদীপ জ্বালালো। বাচ্চারা তাকে দিদি ম্যাডাম বলতে লাগল। লোকেরা অবাক ছিল, একজন চাওয়ালি বাচ্চাদের পড়াচ্ছে। কিন্তু ধীরে ধীরে সে বাচ্চাদের জন্য শিক্ষক হয়ে উঠল। একদিন একজন যাত্রী, যিনি কোনো এনজিও থেকে ছিলেন, তার ক্লাস দেখছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি শিক্ষিকা? প্রিয়া হেসে বলল, না, শুধু কখনো পড়ানোর স্বপ্ন দেখেছিলাম, জীবন সুযোগ দেয়নি, এখন একটু ভাগ করে নিচ্ছি। সেই লোকটি তার কার্ড দিল এবং বলল, যদি সাহায্যের প্রয়োজন হয় যোগাযোগ করবেন, সরকার এখন এমন কাজকে সমর্থন করে। প্রিয়া সেই কার্ডটি যত্নে রেখে দিল। সময় পেরিয়ে গেল। প্রিয়ার চা এখন শুধু পানীয় ছিল না, তা আশার স্বাদ হয়ে উঠেছিল। বাচ্চাদের চোখে ছিল শেখার উজ্জ্বলতা আর যাত্রীদের চোখে সম্মান। কিন্তু প্রতিদিন সকালে তার মনে একটি ভয় লুকিয়ে থাকত, একদিন কি আবার সব ভেঙে যাবে? এক সকালে যখন কলকাতা মেল প্ল্যাটফর্ম নম্বর 1-এ থামল, প্রিয়ার বুক ধক করে উঠল। সে তাকে দেখল, বিজয়, সেই বিজয় যে 10 বছর আগে তাকে ছেড়ে গিয়েছিল। তার চোখ তাকে খুঁজছিল। প্রিয়ার হাত কাঁপতে লাগল। বাচ্চারা তখনও পাশে স্লেটে লিখছিল, কিন্তু তাদের কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে গেল। বিজয় তাকে দেখল।
চাওয়ালির সাদামাটা পোশাক, কপালে ঘাম, কিন্তু চেহারা পাল্টে গেছে। সে থমকে গেল, তারপর আস্তে করে বলল, প্রিয়া। প্রিয়া কোনো উত্তর দিল না। সে চায়ের গ্লাস স্টোভে ঢেলে দিল। বিজয় আবার বলল, তুমি এখানে, এই অবস্থায়? প্রিয়ার কণ্ঠে শীতলতা ছিল। কেন? বেঁচে থাকার আশা ছিল না, নাকি চাওয়ালি মহিলার মধ্যে নিজের স্ত্রীকে দেখার অভ্যাস নেই? বিজয় লজ্জিত হয়ে গেল। না, এমন নয়, আমি ফেরার চেষ্টা করছিলাম, পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। প্রিয়া তার কথা কেটে দিল। পরিস্থিতি হয় না বিজয়, মানুষ তৈরি করে। তুমি তোমার পথ বেছে নিয়েছিলে, আর আমি আমার। পাশে একটি বাচ্চা বলল, দিদি, ওই অক্ষরটা কি? প্রিয়া বিজয়ের দিকে না তাকিয়ে উত্তর দিল, ওটা হলো স, সচেতনার স। তারপর বিজয়কে বলল, এখন আমি শুধু কারো স্ত্রী নই, আমি এই বাচ্চাদের দিদি, আর হয়তো নিজের রক্ষকও। তুমি এখানে কি করতে এসেছ তা ঠিক করো, আমার জীবন এখন তোমার ফিরে আসাতে চলে না। বিজয় চুপ করে রইল। ট্রেনের হুইসেল আবার বাজল। প্রিয়া চা চাপিয়ে দিল। বিজয় সেখানেই দাঁড়িয়ে রইল, এবং প্রথমবারের মতো তার মনে হল যে সে শুধু তার স্ত্রীকেই হারায়নি, সে এমন এক মহিলার কাছে পরাজিত হয়েছে যে ভেঙে গিয়েও নিজেকে জোড়া লাগিয়েছে। বিজয়ের ফিরে আসার পর প্রিয়ার জীবন আবার নড়ে উঠল। পুরনো ক্ষতগুলো টাটকা হয়ে গেল, কিন্তু এখন সে দুর্বল ছিল না। পরের দিন সকালে বিজয় আবার স্টেশনে এলো। এবার তার হাতে ফুল ছিল না, বরং একটি ফাইল ছিল। সে বলল, এই নাও, আমি তোমার নামে চায়ের দোকানের স্থায়ী লাইসেন্স বানিয়ে দিয়েছি, এখন তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। প্রিয়া ফাইলটি নিল, খুলল এবং চুপচাপ পড়ল। তারপর বলল, তুমি এসব কেন করছ? বিজয় উত্তর দিল, কারণ আমি আমার কাজের জন্য লজ্জিত। আমি তোমাকে সেই সময় ছেড়ে দিয়েছিলাম যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এখন আমি শুধু কিছু ঠিক করতে চাই। প্রিয়া ফাইলটি ফিরিয়ে দিল। লাইসেন্স আমার পরিশ্রম থেকে আসবে, তোমার উপকারে নয়। তোমার ফিরে আসাতে আমার কষ্ট শেষ হয়ে যাবে না। বিজয় বলল, আমাকে একটা সুযোগ দাও প্রিয়া, আমি তোমার সাথে আবার জীবন শুরু করতে চাই। প্রিয়ার চোখ ভরে এলো, কিন্তু মুখ কঠিন রইল। তোমার মনে আছে যখন তুমি গিয়েছিলে আমি কেমন অবস্থায় ছিলাম? একটি ঘরে টাকা ছাড়া, চাকরি ছাড়া, পেটে বাচ্চা, আর চোখে শুধু অন্ধকার। আমি প্রতিদিন নিজেকে গুছিয়েছি, তোমার দেওয়া প্রতারণাকে বুকে চাপা দিয়েছি। তোমাকে ক্ষমা করা আমার সাধ্যে আছে, কিন্তু তোমার সাথে পথ চলা এখন আমার আত্মসম্মানের পরিপন্থী। তখন প্ল্যাটফর্মে হইচই হল। একজন পুলিশ অফিসার এবং 2 কনস্টেবল এলেন। তারা স্টেশনে অবৈধ চাঁদাবাজির তদন্ত করছিলেন। প্রিয়া দেখল যে তাদের সাথে সেই লোকটাই ছিল যে প্রতি সপ্তাহে তার কাছ থেকে টাকা চাইত। সে দ্রুত বলল, সাহেব, এই লোকটা আমাকে হুমকি দেয়, আমি টাকা দিতে না চাইলে আমার ঠেলা উল্টে দিয়েছিল। বিজয় অফিসারকে বলল, আমি এনআরআই, এই স্টেশনে একটি এনজিওর মাধ্যমে দরিদ্র মহিলাদের সাহায্য করছি, আমি এর সাক্ষী দিচ্ছি। প্রিয়া অবাক হল। বিজয় সত্যিই তার পাশে দাঁড়াল। সেই লোকটিকে গ্রেফতার করা হল। অফিসার প্রিয়াকে বললেন, এখন আপনি ভয় ছাড়াই চা বিক্রি করতে পারেন, আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করব। প্রিয়া প্রথমবারের মতো বিজয়ের দিকে তাকাল এবং আস্তে করে বলল, হয়তো তুমি সত্যিই পাল্টে গেছ, কিন্তু তোমাকে যাচাই করার জন্য আমার সময় দরকার। বিজয় হাসল, আমি অপেক্ষা করব, যত সময় লাগে। বিজয়ের আসার পর স্টেশনের বাতাস পাল্টে গেল। পুলিশের টহল শুরু হল, অবৈধ চাঁদাবাজি বন্ধ হয়ে গেল। প্রিয়ার গল্প এখন স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হতে লাগল। স্টেশন কি রানী, সংগ্রাম থেকে সাফল্য পর্যন্ত। তার চায়ের দোকান এখন শুধু একটি ঠেলা ছিল না, তা সখী চা কেন্দ্র হয়ে উঠেছিল, যেখানে 4 জন মহিলা একসাথে কাজ করত। প্রতিদিন নতুন গ্রাহক আসত এবং সবাই প্রিয়ার সাহসের গল্প শুনে অবাক হতো। একদিন 2 জন মহিলা দোকানে এলেন, একজন উকিল, অন্যজন সমাজসেবী। উকিল বললেন, আমরা আপনার গল্প পড়েছি, আপনি চাইলে সেই লোকটার বিরুদ্ধে মামলা করতে পারেন যে আপনার কাছ থেকে চাঁদাবাজি করত, আর আপনার স্বামীর বিরুদ্ধেও গার্হস্থ্য সহিংসতা এবং পরিত্যাগের জন্য। প্রিয়া হেসে বলল, আমি যদি মামলা করি তাহলে কি আমি মহিলাদের জন্য উদাহরণ হব, নাকি শুধু আরও একটি নাম যা আইনের লম্বা লড়াইয়ে হারিয়ে যাবে? সমাজসেবী বললেন, উদাহরণ হতে হলে লড়তে হবে। প্রিয়া চোখ বন্ধ করল। সে সেই বছরগুলোকে মনে করল যখন সে শুধু সংগ্রাম করেছিল। তারপর বলল, ঠিক আছে, আমি মামলা করব, নিজের জন্য নয়, সেই মহিলাদের জন্য যারা আজও চুপ আছে। বিজয় যখন এই কথা জানতে পারল, সে দোকানে এলো। তুমি আমার বিরুদ্ধেও মামলা করবে? প্রিয়া উত্তর দিল,
তুমি যদি সত্যিই পাল্টে গিয়ে থাকো তাহলে তোমার ভয় পাওয়ার দরকার নেই, আর যদি না পাল্টে থাকো তাহলে আইন তোমাকে বলবে যে একজন মহিলার নীরবতা তার দুর্বলতা নয়, তার সহনশীলতা হয়। প্রিয়া উকিলের সাহায্যে মামলা দায়ের করল। শীঘ্রই কোর্ট থেকে সমন এলো। প্রথম শুনানির দিন সেই স্টেশনের প্রিয়া, যে কখনো খোঁটা শুনে ভয় পেত, এখন উকিলের সাথে আত্মবিশ্বাসের সাথে কোর্টে দাঁড়িয়েছিল। তার উপর এখন শুধু তার ভরসা ছিল না, ছিল অসংখ্য মহিলার আশা। বিজয় কোর্টে ছিল, তার মুখে উত্তেজনা ছিল, কিন্তু চোখে ছিল অনুশোচনাও। যখন দুজন মুখামুখি দাঁড়ালো, অতীতের স্মৃতিগুলো আবার জেগে উঠল। উকিল প্রিয়ার পক্ষে শক্তিশালী যুক্তি দিলেন: পরিত্যাগ, মানসিক যন্ত্রণা এবং গার্হস্থ্য সহিংসতা। বিজয়ের উকিল তার বর্তমান সাফল্যকে প্রিয়ার আত্মনির্ভরতার প্রমাণ বললেন। বিচারক দুজনকেই পরামর্শ সেশনে পাঠালেন। সেখানে বিজয় আস্তে করে বলল, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ? প্রিয়া বলল, ক্ষমা করেছি, কিন্তু ভুলতে পারব না। তুমি আমার সংগ্রামের জন্ম দিয়েছ এবং আমি সেই সংগ্রাম থেকে পাওয়া আমার পরিচয়কে কখনো হারাতে চাই না। বিজয়ের কণ্ঠস্বর কাঁপল। আবার একসাথে পথ চলার কি কোনো সুযোগ আছে? প্রিয়া উত্তর দিল, যদি একসাথে চলতে হয় তবে সমতার সাথে, না স্বামী হয়ে, না মালিক হয়ে, একজন সাথী হয়ে। কোর্ট রায় শোনাল। বিজয়কে প্রিয়া এবং বাচ্চাদের আর্থিক সাহায্যের আদেশ দেওয়া হলো। সে কোর্টে লিখিত ক্ষমা চাইল। প্রিয়া মামলা প্রত্যাহার করে নিল, কিন্তু স্পষ্ট বলল, এই সিদ্ধান্ত চাপে পড়ে নয়, আমার আত্মবলে নেওয়া হয়েছে। সুখী চা কেন্দ্র এখন আরও বড় হয়ে গিয়েছিল। 4 জন মহিলা একসাথে কাজ করত। স্টেশন এখন শুধু যাত্রীদের গন্তব্য ছিল না, তা ছিল আশার কেন্দ্র। বিজয় পাশে একটি ছোট সংস্থা শুরু করল, যা মহিলা উদ্যোগপতিদের প্রশিক্ষণ দিত। একদিন প্রিয়া তার বাচ্চাদের সাথে প্ল্যাটফর্মে বসেছিল। ছোট ছেলে জিজ্ঞেস করল, মাম্মি, বাবা কি এখন এখানেই থাকবেন? প্রিয়া হেসে বলল, বাবা এখন আমাদের কাছে আছে, কিন্তু মাম্মি এখন শুধু মাম্মি নয়, স্টেশনের রানী। বাচ্চারা হেসে উঠল এবং সেই হাসিতে প্রিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে এখন একটি উদাহরণ ছিল, সংগ্রাম থেকে আলোকিত, সম্মান দিয়ে সজ্জিত এবং আত্মবলে মজবুত। যাকে কখনো লোকে করুণার চোখে দেখত, আজ তাকে স্যালিউট করত। বন্ধুরা, এই ছিল প্রিয়ার কাহিনী, এমন এক নারীর কাহিনী যে হার মানেনি। সে তার ব্যথাকে শক্তিতে পরিণত করেছে। বন্ধুরা, হার মানবেন না, কারণ হারের পরেই জয় আসে। পরিশ্রম করতে থাকুন, নিজের ওপর ভরসা রাখুন এবং প্রতিদিন কিছু নতুন শিখুন। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে নিশ্চয়ই বলুন, এবং যদি আপনার এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সমর্থন আমাদের আরও সেরা গল্প নিয়ে আসার প্রেরণা যোগায়। ততক্ষণের জন্য জয় হিন্দ।